কিন্তু যা ওখানে গিয়ে শুনলাম এবং যা দেখলাম তাতে দেখলাম যে একটা অন্য তৎপরতা। আমি নিজে গেছি, 2 বার গেছি, যে আপনি সামনে থাকুন, আমি কি জিজ্ঞেস করছি আপনি দেখবেন। পুলিশ আমাদের কোনো কথা প্রথমেও শোনেনি, গাড়ি আটকানোর সময়ও শোনেনি, বরং সেখানে তৃণমূলের হসপিটালের ভেতরে যারা আছেন তারা চেষ্টা করেছে কি করে আমাদেরকে আক্রমণ করা যায়, কি করে আমাদেরকে মানে ভার্বালি অ্যাবিউজ করা যায়। যে তৃণমূলের কাউন্সিলর মেয়েটার ডেড বডিটা, 2টো ডেড বডি 3টে ডেড বডি জাম্প করিয়ে পুড়িয়ে দিল, সেই কাউন্সিলরকে চেয়ারম্যান বানালেন পৌরসভার। যে আরজিকর ইনসিডেন্টে আমরা তোমাকে গাড়ি আটকাতে দেখেছি এবং সেখান থেকে খবরটা মিডিয়ার সামনে আসে। তুমি আমাকে একটু যদি ঘটনাক্রমটা একটু বলো, তখন কি হয়েছিল, কিভাবে তোমরা খবর পেলে বা কখন গেলে, কি শুনে গেলে, তাহলে ওটা একটু আরেকটু ভালো হয়। সেদিন তো কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের মানে ওনাকে শেষ শ্রদ্ধা জানানোর মিছিল ছিল। উনি আমাদের আমি যে সংগঠনে ছিলাম, এখন যে সংগঠন থেকে আমাদের নিজেদের স্ট্রাকচার অনুযায়ী, এবং এই স্ট্রাকচার আমরা নিজেরা তৈরি করেছি যে আমরা যুব সংগঠন করব। তো আমরা এখানে আমাদের সংগঠনে আছে যে আমরা 40 বছর পর্যন্ত করতে পারি কাজ। আমাদের সংগঠনে আমরা নিজেরাই পশ্চিমবঙ্গে ঠিক করেছিলাম যে আমরা 38 বছর বয়স হবে সেদিন যদি আমি কোনো কমিটিতে ইলেক্ট হলাম তো আমি থাকবো, আর যদি সেদিনকে আমার 38 বছর ক্রস করে গেছে আমি সেই কোনো কমিটিতে আমরা ইলেক্ট হব না। এবং গোটা পশ্চিমবঙ্গের প্রায় 32-33 লক্ষ যে আমাদের সদস্যরা আছে তারা এটা সবাই মিলে নিজেরা আলোচনা করে অ্যাকসেপ্ট করে এবং এই পলিসিকে আমরা অ্যাডপ্ট করেছি পশ্চিমবঙ্গে। ফলত এখন আমি সেই সংগঠনে নেই। আবার নতুন কমরেডরা সেখানে এসছেন, আরও অনেক নতুন লড়াকু কমরেডরা তৈরি হচ্ছেন যারা এই সংগঠনে আসবেন। তো আমাদের সংগঠনের প্রাক্তন সম্পাদক বুদ্ধদেব ভট্টাচার্য। এই যে তুমি বলছিলে না যে মুখ্যমন্ত্রী হলে বা সিপিএম সরকারে এলে পশ্চিমবঙ্গের কি করবে, তো 68-তে বুদ্ধদেব ভট্টাচার্য ডিওয়াইএফ এর প্রতিষ্ঠাতা সম্পাদক। কিসের জন্য লড়েছিলেন? সবার জন্য কাজ শিক্ষার জন্য লড়েছিলেন একজন কর্মী হিসাবে। তখন তো তিনি মুখ্যমন্ত্রী নন 68-তে। তারপরে তিনি 68-তে সম্পাদক, সংগঠন চলছে। দীনেশ মজুমদার, আরও অনেক কমরেডরা এসছেন, বুদ্ধদেব ভট্টাচার্য এসছেন, এমএলএ হয়েছেন, জ্যোতি বসু মুখ্যমন্ত্রী ছিলেন। লড়াইটা তো শুরু হয়েছিল কাজের জন্যই। মাসুল সমীকরণ নীতি, পশ্চিমবঙ্গে যাতে কারখানা হয়, জমি যাতে যাদের কাছে বাড়তি আছে সিলিং করে দিয়ে নিয়ে আসা, কালোবাজারি করে দেওয়া। তাহলে যার জন্য মাঠে লড়ছিলেন, যখন প্রশাসনিক দায়িত্ব পেয়েছেন সেইটাকেই সবার প্রথম ইমপ্লিমেন্ট করেছেন। তাহলে যে দাবিতে আজকে আমরা লড়ছি যে স্থায়ী কাজ দিতে হবে, তাহলে ভবিষ্যতের পশ্চিমবঙ্গে তার জন্যই কাজ হবে। বুদ্ধদেব ভট্টাচার্য যদি কাজের জন্য লড়েছিলেন, মুখ্যমন্ত্রী হয়ে যাবার পরে, জ্যোতি বসুর পরে বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী, তাহলে পশ্চিমবঙ্গের চারিদিকে যদি তাকাই, সল্টলেক, 5 সেক্টর, বজবজ, মেজিয়া, মানে নাম বলতে গেলে এখন অনেক সময় চলে যাবে। তাহলে তার জন্য তো করেছিলেন। তাহলে একজন কর্মী ছিলেন, সম্পাদক ছিলেন, তারপরে কাজের দাবিতেই কাজ যখন প্রশাসনিক দায়িত্বে এলেন তখন সেই কাজটাই করে দেখালেন। আমার মনে আছে বোধহয় কোনো একটা সাংবাদিককে তিনি যখন বলছেন যে এই যে এত ছেলে মেয়ে যারা কলেজ থেকে পাস করে বেরোবে তারা কোথায় যাবে, শুধু শব্দ শুনলে হয় না, একটা মানুষ যখন বলছেন তখন তার বডি ল্যাঙ্গুয়েজ কি বলছে, তার আবেগ, তার আবেগ কি বলছে, তার চোখ কি বলছে, এগুলো স্বপ্ন দেখায়। তাহলে যিনি স্বপ্ন দেখেছিলেন কর্মী হিসাবে প্রশাসনিক দায়িত্বে এসে সেই স্বপ্ন যাতে ভেঙে না যায় তার জন্য জানকবুল লড়াই করা। তো সেই একজন লিডার মারা গেছেন। তারপরে তার ওই শেষ মিছিল, আমরা মিছিলে ছিলাম, আমাদের কাছে খবর এলো যে আরজি করে এই ধরনের একটা ঘটনা ঘটেছে। এবারে একটা ঘটনা হলে তো আরও 2-3টে ঘটনা রিলেট হয়।
তার কয়েক বছর আগেও নাকি আরজি করে ছাদ থেকে এরকমই একজন কোনো মেডিকেল বা প্যারামেডিক্যাল স্টাফ সেখান থেকে ঝাঁপ দিয়ে সুইসাইড করেছে। আচ্ছা, এইটাও এলো। সত্যতা বলতে পারবো না। এসব কথা আসতে লাগলো। আমাদেরকে পার্টির নেতৃত্বরা বললেন যে এই শোভাযাত্রা শেষ করে মানে ওনাকে আর কি বডি দেহ দান করার পরে ওদিকে চলে যেতে হবে। আমরা ওখানে সব ছাত্র যুবরা এনআরএস গেটে ওনাকে বিদায় জানানোর পরে আমরা এক জায়গায় হয়ে আমরা সেদিন যে পাবলিক ট্রান্সপোর্ট বাস আছে ওই বাসে চেপেই আমরা গেলাম, এক জায়গায় নামলাম, নেমে অটোতে করে আবার লাইনে দাঁড়িয়ে অটোতে ধরলাম, ধরে আমরা সবাই মিলে আরজিকর গেলাম। তখনই থমথমে অবস্থা, বিজেপির সব নেতৃত্ব এক দুজনকে দেখলাম, কিন্তু যা ওখানে গিয়ে শুনলাম এবং যা দেখলাম তাতে দেখলাম যে একটা অন্য তৎপরতা। আমরা পরিবারের সাথে দেখা করতে চাইলাম, পুলিশের কাছে 2 বার গেলাম, আমি নিজে গেছি, 2 বার গেছি যে আপনি সামনে থাকুন, আপনি সামনেই থাকুন, আমি কি জিজ্ঞেস করছি আপনি দেখবেন। আপনার যদি মনে হয় যে আমি এখানে কোনো রাজনৈতিক একটা ক্যাওটিক সিচুয়েশন তৈরি করছি তো আপনি তো সামনে থাকবেন, আপনি আমাকে রেজিস্ট করে দেবেন। আর আমরা তো এমন কোনো বড় সংখ্যায় নেই, আর আমি তো একা কথা বলতে যেতে চাইছি। আমার সঙ্গে যে আমরা ছাত্র যুবরা ছিলাম এসএফআই ডিওএফআই তারা বললেন যে হ্যাঁ আমাদের মধ্যে থেকে উনিই যাবেন, কিন্তু তারা রাজি হলেন না। পুলিশ, আমরা 2য় বার গেলাম, রাজি হলেন না। আমরা তখন এদিক ওদিক যা খবর পেলাম তাতে তো কথা কানে ভাসছে যে সকালবেলা ঘটেছে, মা বাবাকে দেখতে দেয়নি, বলেনি, মা বাবার সাথে যোগাযোগ করতে পারছি না। আমরা পরিবারের একজনের সঙ্গে যোগাযোগ করতে পেরেছিলাম, তাকে আমরা বলেছিলাম যে আমরা বলার আগে তারা বলা শুরু করলেন যে আমাদেরকে এরা বললো সুইসাইড, কিন্তু আমাদের মেয়ে সুইসাইড করতে পারে না, ও তো ডাক্তার, ও সুইসাইড কেন করবে, ও তো রাতে আরও যা যা কথা হয় সেগুলো বললেন। আমরা তখন তাদেরকে বলেছিলাম যে আপনারা কি চাইছেন। একটা ট্রমাতে থাকা একটা পরিবার সেই সময় কি বলতে পারে, এবং যেখানে মেয়েটির মা বাবা সেখানে নেই, পরিবারের অন্য একজন তার কাকিমা, তারা তো সেই মা বাবা সঙ্গে দেখা হয়নি। তো আমরা বললাম যে তাহলে আপনারা কথা বলুন, আর যদি বলেন তো আমরাও আপনাদের সঙ্গে আছি, এখানে আমরা সবাই মিলেই আছি। ওনারাই তখন বললেন যে দেখো এরা এখানেই মরলো, এখানেই পোস্টমর্টম হচ্ছে, এখানেই। আমরা তখন বললাম যে তাহলে আপনারা বলুন কি চাইছেন, সেরকম হলে বললো যে দেখো দাদা দিদিকে তো দেখতে পাচ্ছি না, তাহলে কথা বলবো। একটা ট্রমাটিক সিচুয়েশনে আছে, একটা পরিবার কাঁদছে, বুঝতে পারছে না, কাঁপছে। সেই সময় তারা আমাদেরকে কি জানে যে এরা একটা রাজনৈতিক দল, এরা রাজনীতি করে, ছাত্র যুব এরা এসে আমাদেরকে এই ধরনের বলছে, বুঝতে পারছে না। ঠিক সেই সময়ই হই হাল্লা শুরু হলো। পুলিশ বুঝে গেল যে এখানে এত সহজে ডেড বডি বের করা যাবে না, যা পরিবেশ পরিস্থিতি তৈরি হচ্ছিল সেখানে। এবং পুলিশ তাদের বিভিন্ন রকমের ছোটোখাটো এইসব যা ওদের পদ্ধতি হয় সেগুলো, ওখানে অন্য কোনো রাজনৈতিক দল ছিল তাদেরকেও দেখলাম, তারাও কীরকম একটা সেফ সাইড খেলছেন এরকম। আমরা তখন নিজেরাই দাঁড়ালাম যে কোন দিক থেকে ডেড বডি বার হচ্ছে আমরা দেখব। ডেড বডি যখন বার হচ্ছে ওই মেয়েটির মুখ দেখা যায় না, একদমই দেখা যায় না। এত বিভৎস একটি মৃত মানুষের মুখ হতে পারে সেটা দেখতে পারা যায় না। তার আগে পুলিশকে একাধিকবার বলেছি, ওদের মা বাবার গাড়ি আমরা দেখিনি, জানতাম না, বলছে ওদের মা বাবাদেরকে নিয়ে চলে গেল। বিশাল কনভয়, বিশাল পুলিশ, আর তার মধ্যে তৃণমূলের হসপিটালের ভেতরে যারা আছে, সেদিন তো বুঝতে পারিনি, যারা আছে হসপিটালের ভেতরে একটি পিজিটি ট্রেনি, সে 4 জনের সাথে ডিনার করেছে, এখন যা যা আসে, তখন তো এত আসেনি, তাহলে তার মধ্যে থেকে তারাই ডেড বডি বার করে দিতে চাইছে, অথচ মা বাবার সাথে কথা বলতে দিচ্ছে না। সেদিনকে যখন দেখলাম যে পুলিশ প্রশাসন, বিরোধী রাজনৈতিক দল এবং সেখানকার তার সঙ্গে যারা কাজ করতো সেই অ্যাডমিনিস্ট্রেশনের কিছু লোকজনরা, এদের মধ্যে কোনো গোপন এবং একটি আনহোলি কিছু একটি নেক্সাস আছে যেটাকে এরা কিছু করতে চাইছে, আমরা তখন দেন এন্ড দেয়ার সেখানে আমরা গাড়ি আটকে দিয়েছিলাম। আমাদের দাবি একটাই ছিল, আমরা কিচ্ছু বলিনি যে পোস্টমর্টম করুন,
আমরা একবারও বলিনি ডেড বডি অন্য কাউকে দিয়ে দিন। ভিডিও আছে, ওদের কাছে ভিডিও আছে, তৃণমূলের কাছে ভিডিও আছে, আমাদের ডিওয়াইএফআই ওয়েস্ট বেঙ্গল ফেসবুক পেজে ভিডিও আছে, পরে সেটা গোটা রাজ্যের মানুষও দেখেছেন। আমরা শুধু একটাই কথা বলেছিলাম যে মৃত ডাক্তার মেয়েটির মা বাবার সাথে আমাদেরকে 2 মিনিট কথা বলতে দিতে হবে। মা বাবা এসে বলবে যে তারা কি ডেড বডি নিয়ে চলে যেতে চাইছে, চলে যাবে, তাদের মেয়ে। তারা যদি সেখানে কোনো কমপ্লেন করেন, অভিযোগ করেন, সেটা পুলিশকে শুনতে হবে। এই একটাই দাবি ছিল। পুলিশ আমাদের কোনো কথা প্রথমেও শোনেনি, গাড়ি আটকানোর সময়ও শোনেনি, বরং সেখানে তৃণমূলের হসপিটালের ভেতরে যারা আছেন তারা চেষ্টা করেছে কি করে আমাদেরকে আক্রমণ করা যায়, কি করে আমাদেরকে মানে ভার্বালি অ্যাবিউজ করা যায়, কি করে আমাদেরকে মানে মারধর করা যায়, সেটা ওখানকার তৃণমূলীরা করেছে এবং পুলিশ সেটাকে সাপোর্ট করেছে। এবং পুলিশ পরক্ষণেই সেই পুরো এজেন্ডাটা নিজেদের হাতে নিয়ে আমাদেরকে সরিয়ে দিল বলতে সেই সরানোর দৃশ্যও আছে। একদম এক ঝাঁক ছেলেমেয়ে একটা গাড়িকে আটকে রেখেছে আর পুলিশের একটা বিশাল কনভয় তাদেরকে হাত দিয়ে ঠেলে ফেলে দিচ্ছে, তার উপর দিয়ে গাড়ি নিয়ে চলে যাচ্ছে। তারপরে আমাদের যেখানে ভয় ছিল, আশঙ্কা ছিল, আমরা যা বলছিলাম সেটাই পরবর্তীকালে তার মা পরিষ্কার বললেন, তার বাবাও পরিষ্কার বললেন যে আমরা জানতে পারলাম না, আমাদের মেয়ের ডেড বডি পুড়িয়ে দিল। আসল জায়গাটা এর পরে দেখো, যে সন্দীপ ঘোষের প্রিন্সিপাল থাকাতেই একটা দুর্ঘটনা এবং একটা বীভৎস কাণ্ড ঘটলো, যার কোনো ক্ল্যারিফিকেশন তার কাছে নেওয়া হচ্ছে না, তখন গোটা রাজ্য ফুঁসছে রাগে যে হসপিটালের ডাক্তারের যদি সেফটি সিকিউরিটি না থাকে তাহলে কি হবে। ভেতরে জুনিয়র ডাক্তাররা বসলো, বাইরে আমরা বসলাম, গোটা পশ্চিমবঙ্গ, আমাদের দেশ বিদেশ তোলপাড়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সন্দীপ ঘোষকে প্রাইজ পোস্টিং দিলেন। যে তৃণমূলের কাউন্সিলর মেয়েটার ডেড বডিটা, 2টো ডেড বডি 3টে ডেড বডি জাম্প করিয়ে পুড়িয়ে দিল, সেই কাউন্সিলরকে চেয়ারম্যান বানালেন পৌরসভার। আজকে আরজি করের ডাক্তার মেয়েটির মা বাবা যা যা অভিযোগ করছে সিবিআই তদন্তের বিরুদ্ধে, তারা তো সিভিলিয়ান। একটি মেয়ের, নিজের মেয়ের মৃত্যু তার বাবা মাকে আইনে পরিপক্ক করে দিল। একটি মেয়ের মৃত্যু, একটি মেয়ের খুন তার মা বাবাকে কি করে ইনভেস্টিগেশন করতে হয় সেটা শিখিয়ে দিচ্ছে। তার মা বাবা বলছে এটা কেন জিজ্ঞেস করলেন না, ওকে কেন ডাকলেন না, কেন ডেড বডিটার কাছে এতগুলো লোক ছিল, কেন কর্ডন করা হয়নি। আচ্ছা, একটা সাধারণ গৃহস্থ মানুষ কর্ডন কথাটা জানে? আমরা রাজনীতিতে, সাংগঠনিক পরিস্থিতিতে আছি, কাজ করছি, আমরা এই টার্মগুলো জেনে যাচ্ছি। আমারই যে আত্মীয় স্বজন আছে তারাই কর্ডন মানে জানে না তো। আচ্ছা, পোস্টমর্টম রিপোর্টে ডাক্তার কি লিখে দেয় কোন মেডিকেল টার্মে, সেটা আমরা জানি না। এসব কিছু একটি মেয়ের মা বাবাকে শিখিয়ে দিল। মেডিকেল টার্ম, ইনভেস্টিগেশন টার্ম, সিবিআইকে কি প্রশ্ন করা দরকার, আদালতে কি বলা দরকার। একটা পরিবারকে, কোথায় ছিল পরিবারটা, সেই পরিবারটাকে কোথায় করে দিল। কিন্তু রাজ্য সরকারের হেলদোল আছে?